স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। আমি অনামিকা ম্যাডাম, তোমাদের ম্যাথমেটিক্স এবং রিজনিং এডুকেটর। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ 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 ব্যাপার। সেটা হচ্ছে যে আমাদের নোট স্টাডির পক্ষ থেকে এবার শুরু হতে চলেছে আরআরবি এনটিপিসি ম্যাথমেটিক্সের সাজেশনস। ঠিক আছে, তো বিগত যত বছরে আরআরবিতে যেমন ধরনের প্রশ্ন প্রতিটা শিফটে এসে থাকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং আমি এই সিরিজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে তোমাদের যে কোনো একটা চ্যাপ্টার ভিত্তিক না, বিভিন্ন চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন সাধারণত রেলের পরীক্ষায় এসে থাকে সেই প্রতিটা চ্যাপ্টার থেকে সাজেশনমূলক কিছু কোশ্চেন যেমন রাখা হয়েছে এবং তার সাথেই রাখা হয়েছে যে শর্টকাট ট্রিক্স তোমাদেরকে আমি শেখাবো কতটা শর্টে সেইগুলো করা যায়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, তো প্রথমে বলে নিচ্ছি যে আমরা এই যে ম্যাথমেটিক্সটা শুরু করবো এটা সম্পূর্ণই আমাদের সামনে যে রেলের পরীক্ষাটা আছে, রেলের এনটিপিসি আছে এবং গ্রুপ ডিও খুব শিগগিরই বেরোতে চলেছে। তোমরা নিশ্চয়ই জানো যে 25শে মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং এই সিরিজটা কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষা চলা পর্যন্ত কিন্তু কন্টিনিউ আসতে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা কিন্তু সঙ্গে থেকো এবং নিজেদের পড়াশোনা চালিয়ে যাও। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ আমাদের আরআরবি এনটিপিসি সাজেশনস এখানে তোমরা পাবে এবং বর্তমানে আমি তোমাদের ম্যাথমেটিক্স রিলেটেড বিভিন্ন কোশ্চেন করাবো এবং যেগুলো আরআরবির পরীক্ষায় এসেছে সেগুলো তোমাদেরকে করানো হবে। এবং বাই দ্য বাই আরও একটা জিনিস তোমাদের করাবো, সেটা হচ্ছে আমরা নিজেরাও বেশ কিছু প্রশ্ন সেট তৈরি করব, সেই সেটগুলোর মাধ্যমে যাতে তোমরা অন্যান্য প্রশ্নগুলোরও অ্যান্সার করতে পারো। তো চলো আমরা চলে যাই আমাদের রিকোয়ার্ড কোশ্চেনে। প্রথমে দেখো আমাদের বলেছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এখানটা আমি তোমাদের বাংলার সাথে সাথে ইংলিশ ভার্সানটাও রেখেছি এই কারণের জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পরীক্ষায় আমাদের যে বাংলাতে যে কোশ্চেনগুলো আসে অনেক সময় সাধু ভাষায় হয়ে থাকে। ঠিক আছে, তো সাধু ভাষা বোঝার থেকে আমাদের অনেক সময় কিন্তু ইংলিশে বুঝতে কিন্তু একটু সুবিধা হয়। তো সেই জন্য কিন্তু আমরা কি করব যে এই ইংলিশের এই হচ্ছে ইংলিশের কোশ্চেনটাও তোমাদেরকে রেখে দিয়েছি যাতে তোমরা ইংলিশ ভার্সানটার সাথেও যাতে তোমরা পরিচিত হয়। তো দেখো এইটা আরআরবি এএসএম এক্সামে কিন্তু এসছে। ঠিক আছে, আরআরবি এএসএম এক্সামে এসছে। তো চলো এখানে কি বলেছে যে ফাইন্ড দ্য লিস্ট হচ্ছে নাম্বার দ্যাট উইল বি এ স্কোয়ার নাম্বার ডিভিজিবল বাই এত। তো প্রথমে আমরা কি করব, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে 3, 4, 5, 6 এই যে অঙ্কগুলো আছে এর আমরা এলসিএম বের করে নেব। ঠিক আছে, তো এই 3, 4, 5, 6, 8 এর এলসিএমটা আগে আমরা বের করে নেব এবং তারপরে আমাদের যেটা শর্টকাট ট্রিকে আমরা যেটা করব যে এইখানে যে অপশানে যে আমার অ্যান্সারগুলো আছে এই অপশানগুলো এর যে এলসিএমটা বেরোবে সেইটা কত দ্বারা বিভাজ্য হয় সেইটা আগে দেখে নেব, তাহলে কিন্তু আমরা অনেক দ্রুততার সঙ্গে কিন্তু অঙ্কটা করতে পারবো। তো দেখো এর আগে এলসিএমটা আমাদের প্রধান বের করার কাজ। তো প্রথমে আমি 3 দিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এলসিএম বের করাটা নিশ্চয়ই তোমরা জানো, আমি তোমাদেরকে করিয়েছি। তো এরপরে আমরা কি করব, 2 দিয়ে যাই কিনা দেখব। তো দেখো 2 দিয়ে এটা যাচ্ছে। ঠিক আছে, এরপরে আবারও কিন্তু এটা 2 দিয়ে যাবে। ঠিক আছে, তো এইবার দেখো এরপরে কিন্তু আর যাবে না কারণ প্রাইম টু ইচ আদার নাম্বার চলে এসছে। এইবার এর এলসিএম এর ভ্যালুটা আমার চলে এসছে কত, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 5 12 60, 60 দুগুণি 120। ঠিক আছে, তো আমাদের 120 কিন্তু আমাদের রিকোয়ার্ড ভ্যালু কিন্তু চলে এসছে। এইবার আমার কাজটা কি যে এইখানে যে অপশানগুলো আমার আছে, এইখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে কোনটা এই 120 দ্বারা বিভাজ্য হয়। তো দেখো এখানে এই যে 900 যে অপশানটা আছে সেই 900 অপশানটা কিন্তু একটা স্কোয়ার নাম্বার, কিন্তু এটা কিন্তু আমার কখনোই কিন্তু 120 দ্বারা বিভাজ্য হবে না। এরপর আমি চলে আসছি কত, এই 1600 কিন্তু আমার 120 দ্বারা বিভাজ্য হবে না, 2500 কিন্তু আমার 120 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু লাস্টের এই যে 3600 এটা কিন্তু আমার 120 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 3600।
ঠিক আছে, তো এটাই হচ্ছে এর শর্টকাট ট্রিক, যে অপশানগুলোর মাধ্যমে কিন্তু আমরা ডিসাইড করে নিলাম। এইবার অনেকে কিন্তু তোমরা লেবরিয়াস মাধ্যমে করতেই পারো, যে এর সঙ্গে 1 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ করে এর মাল্টিপিল, অর্থাৎ 120-র মাল্টিপিল নিয়ে দেখা যাবে এটা 120 × 30 করলে তবে গিয়ে 3600 হবে। ঠিক আছে, সেইভাবেও তোমরা করতে পারো, কিন্তু সবথেকে শর্টে করার জন্য কিন্তু এই মেথডটাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে কিন্তু তোমাদের সময়টা অনেক অনেক কম লাগবে। তো চলো এবার আমরা নেক্সট একটা অঙ্কে চলে যাব। দেখো এই অঙ্কটা দেখতে তো প্রচণ্ড 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 বড় মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু এতটাই সোজা, এতটাই শর্টকাটে করা যায় যে তোমরা ভাবতে পারবে না। ঠিক আছে, এইখানে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করব, আমরা অ্যালজেব্রিক বিভিন্ন ফর্মুলা মনে রাখবো। ঠিক আছে, a + b হোল স্কয়ারের সূত্র, a + b হোল কিউবের সূত্র, a - b হোল কিউবের সূত্র, a - b/2 তার হোল স্কয়ার প্লাস a + b তার হোল স্কয়ার বাই 2, এই ধরনের যে সূত্রগুলো আছে, ঠিক আছে, a কিউব b কিউবের সূত্র, a কিউব c কিউবের সূত্র, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবং তার উপর বেস করে কিন্তু এই অঙ্কটা যদি আমরা করি, দেখবো একদম শর্টে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। তো চলো আমরা তাহলে সেটা করার চেষ্টা করি। তো প্রথমে আমরা কি করছি, দেখো এই 1.5 যেটা, এটাকে আমি a ধরে নিলাম, 4.7 যেটা সেটাকে আমি b ধরে নিলাম। ঠিক আছে, এবং 3.8 যেটা সেটাকে আমি c ধরে নিলাম। এইবার এই যে অঙ্কটা দিয়েছে, এইটাকে দেখতে অনেকটা ঠিক এইরকম লাগছে না, a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc, এটা ডিভাইডেড বাই কত আছে, এটা ডিভাইডেড বাই আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, তাই নয় কি? এইবার আমরা দেখো এইটার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। এইটার মানেটা দাঁড়ায়, এই নিচের পোর্শনটা আমি সেমই রেখে দিলাম। ঠিক আছে, নিচের পোর্শনটা আমি সেমই রেখে দিলাম, সেম এইটাই থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, তারপরে যেটা আছে মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এরকমই থাকবে। উপরের যেটা, এইটার মানে দাঁড়ায় হচ্ছে a প্লাস b প্লাস c, তারপরে এই সংখ্যাটা। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে, তো দেখো এইটা উপরে নিচে কাটাকুটি হয়ে যাবে না, তাই নয় কি? উপরেও কাটাকুটি হচ্ছে, নিচেও কাটাকুটি হচ্ছে। এইবার দেখো এইটাতে আমার পড়ে থাকবে কি, এইটাতে আমার আমার পড়ে থাকবে হচ্ছে যে a প্লাস b প্লাস c, এই টোটালটার ভ্যালু আমার পড়ে থাকছে a প্লাস b প্লাস c। এইবার এর ভ্যালুটা আমি কি ধরেছিলাম, 1.5, 4.7 ধরেছিলাম হচ্ছে তোমার b এর ভ্যালুটা, 3.8 ধরেছিলাম আমি হচ্ছে c এর ভ্যালুটা। ঠিক আছে, তার মানে কি এই টোটালটার মানেটা দাঁড়াচ্ছে 1.5 প্লাস 4.7 প্লাস 3.8। ঠিক আছে, এইবার আমরা কি করব, সিম্পলি এটাকে জাস্ট পয়েন্টে যোগ করে নেব। তো 28 + 15 আর 5 × 20, আর এদিকে হচ্ছে 3 আর 2 5 আর 4 9 আর 10। ঠিক আছে, তো প্রতিটার একটার পরে পয়েন্ট আছে, তো পয়েন্টের পরে জিরোর কোনো তো ভ্যালু থাকে না। তো এবার আমরা কি করলাম, যে আমার যে এখানটায় যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা দেখি কত নাম্বার অপশানে আমি পাচ্ছি। ঠিক আছে, তো দেখো অপশান নাম্বার সি যেটা, এখানে কিন্তু আমার 10 অ্যান্সারটা কিন্তু আছে। তো দেখলে যে কত বড় একটা অঙ্ক, দেখে মনে হচ্ছে যেন কি একটা মানে একটা মালগাড়ি চলে গেছে যাকে বলে, কিন্তু তার ভ্যালুটা এত কাণ্ড ঘটিয়ে মাত্র 2 ডিজিটের একটা 10 অ্যান্সার আসলো। তো সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু RRBর পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক ভীষণ 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 পরিমাণে আসে। ঠিক আছে, যেগুলো তোমার দেখতে অনেকটা বড় মনে হলো, আসলে কিন্তু সেগুলো অনেক শর্ট। তো চলো এরপরে আমরা নেক্সট আমাদের অঙ্কে চলে যাই। এখানে দেখো আমি একটা ট্রেনের অঙ্ক রেখেছি, এইটা কিন্তু RRB কলকাতা 2009 সালে এসছে। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই ভালো করে জানো যে RRBর যে শিফটটা সেইটা কিন্তু বিভিন্ন শিফটে কিন্তু পরীক্ষা হয়ে থাকে, এবং তারপরে কিন্তু তার একটা নর্মালাইজড রেজাল্ট আউট হয়, এবং তার উপর বেস করে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা হয়। তো CBT 1 এবং CBT 2 উভয় ক্ষেত্রেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু
ভীষণ 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 পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সবসময় শর্টকাট ট্রিকগুলোকে কিন্তু মাথায় আনবে, ঠিক আছে? তো চলো, এইটাও কিন্তু একটা অন্য মানে কি বলবো, আমি তোমাদের মিসেলিনিয়াস টাইপের অঙ্ক রাখার চেষ্টা করেছি। এখানে কোনো চ্যাপ্টার ওয়াইজ নেই, এখানে বিভিন্ন রকম মানে কি বলবো কোশ্চেন বাঞ্চ তৈরি করা হচ্ছে আমাদের নোট স্টাডির পক্ষ থেকে। তো চলো, এটা এখানে কি বলেছে দেখো, কত সোজা একটা অঙ্ক। এখানে জাস্ট বলেছে যে 54 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। দেখো কত সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে? এটা তো মানে ভাবাই যায় না যে এত সিম্পল অঙ্ক পরীক্ষায় এসে থাকে, অথচ এইগুলো দেখতে কিন্তু মনে হয় যে কি না কি এমন ব্যাপার, ঠিক আছে? তো চলো, এখানে দেখো আমরা একটা জিনিস জানবো যে যখন আমরা যে কোনো রকম ভেলোসিটিকে যখনই আমরা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার থেকে যখন আমরা কনভার্ট করব, ঠিক আছে, কনভার্ট করে আনবো কত, মিটার পার সেকেন্ডে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, এই কিমির সাথে কি করতে হবে, আমাদের 1000 গুণ করে নিতে হবে। আর সেকেন্ড যেহেতু, তাহলে আমরা জানি যে 1 মিনিট হয় হচ্ছে 60 সেকেন্ডে এবং এক ঘন্টা হয় 60 মিনিটে, তাই তো? তাহলে 60 × 60 3600 সেকেন্ডে কি হয়, 3600 সেকেন্ডে কিন্তু আমাদের 1 ঘন্টা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ঘন্টাটা থাকবে সেই আওয়ারের সাথে আমাদেরকে কি করতে হবে, 60 × 60 এটা কিন্তু আমাদের গুণ করে নিতে হবে। তাহলে কিন্তু এটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে, তাহলে কিন্তু এটা আমার মিটার পার সেকেন্ডে কিন্তু কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাকে কি বলেছে যে এই যে 54 কিমি, এই 54 কিমি পার ঘন্টা, তাহলে পার ঘন্টা মানে কি, এখানে কত ঘন্টাকে বোঝানো হয়েছে, নিশ্চয়ই 1 ঘন্টাকে বোঝানো হয়েছে। এবার এর সাথে তাহলে আমাকে কি করতে হবে, উপরে নিশ্চয়ই আমাকে 1000 গুণ করতে হবে এবং নিচের যেটা সেখানে আমাকে করতে হবে কত, 60 × 60, ঠিক আছে? তো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে এইবার এটাকে আমি কিসে কনভার্ট করে নিয়ে যাব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়ে যাব। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু শুধুমাত্র ছোট ছোট কিছু বিষয় আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমাদের মুখস্থ রাখতে হবে। এবং আজকের থেকে যে সিরিজটা শুরু হলো, এরকম কিন্তু এই সিরিজটা কিন্তু বারবার চলবে এবং এই ধরনের বিভিন্ন প্রশ্ন নিয়ে কিন্তু বারবার আমরা আলোচনা করব। এবং আলোচনা করার জন্য কিন্তু দেখা যাবে কি আমাদের কিন্তু এইগুলো মানে মাথার মধ্যে একদম গেঁথে যাবে। তো চলো, এখানটা এবার আমরা কি করব, জাস্ট ক্যালকুলেশন করে দেব। জাস্ট 6 নং 54, ঠিক আছে? এবার হচ্ছে 2, 3 দিয়ে কাটাকুটি করলাম 3, আর এদিকে হচ্ছে তোমার 5, অর্থাৎ 15, 3 5 এই যে 3 আছে আর এখানে 5, 3 5 15, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? অর্থাৎ 54 কিলোমিটার পার ঘন্টা ভেলোসিটিকে আমি কিসে কনভার্ট করে নিলাম, 15 মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এত সোজা অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। কয়েকটা অঙ্ক আসে যেগুলো একটু লেন্দি হয়, সেই লেন্দি অঙ্কগুলোকেও কিন্তু আমরা চাইলে কিন্তু অনেক ছোট অঙ্কগুলোতে কিন্তু কনভার্ট করে নিতে পারি। তার জন্য কিন্তু আমাদের শর্টকাটের বিভিন্ন ট্রিক্স কিন্তু মনে রাখতে হবে। তো চলো, পরীক্ষার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। যারা আমরা প্রথমবার পরীক্ষা দিতে চলেছি তাদের জন্যও কিন্তু এই সিরিজটা কিন্তু ভীষণ হেল্প করবে। আর যারা আমরা বিগত দিনে কম বেশি রেলের পরীক্ষা দিয়েছি তারা আমরা কিছুটা অভিজ্ঞতা সম্পন্ন আছি, আমরা জানি যে রেলের পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে এবং তোমরা কিন্তু মিলিয়ে দেখে নিতে পারো যে হ্যাঁ, এই ধরনের প্রশ্নই কিন্তু সাধারণত রেলের পরীক্ষায় কিন্তু রাখা থাকে। কেমন? তো এরপরে দেখো, এরপরে যে কোশ্চেনটা রয়েছে এটাও একটা ট্রেনের অঙ্ক, ঠিক আছে? রেলের পরীক্ষায় কিন্তু ট্রেনের অঙ্ক প্রচুর আসে, ঠিক আছে? অন্তত 3টে 4টে মানে প্রচুর পরিমাণে কিন্তু রেলের পরীক্ষা আসে, কারণ রেলের পরীক্ষায় কিন্তু অঙ্কের ভাগটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। জিকে হচ্ছে 40% থাকে আর 60%-এ কিন্তু তোমার ম্যাথ রিলেটেড কিন্তু কোশ্চেন থাকে, যে কারণে কিন্তু তোমরা অঙ্কের দিকে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু খেয়াল করবে, ঠিক আছে? অঙ্কে যে রেলে অ্যান্সার করে আসতে পারবে তার কিন্তু চাকরি কেউ আটকাতে পারবে না। তো সুতরাং দেখি এই অঙ্কটা আমাদের কি বলেছে, যে একটি ট্রেনের গতিবেগ যদি 36 কিমি পার আওয়ার হয় এবং সে যদি একটা পোস্টকে যদি 15 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে, ঠিক আছে? খুবই সোজা অঙ্ক, এটা SSC CGL-এ এসেছিল 2006 সালে। তো দেখো
এখানে ইংলিশ ফর্ম্যাটটাও আমি একবার পড়ে দিচ্ছি যে ভেলোসিটি অফ এ ট্রেন যদি 36 কিমি/আওয়ার হয়, ইট হ্যাজ ক্রসড এ পোস্ট ইন 15 সেকেন্ড, দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তো আগে আমাদের জানতে হবে যে ট্রেনটা কাকে অতিক্রম করছে। ট্রেনটা একটা ট্রেনকে অতিক্রম করছে, নাকি একটা ব্রিজকে অতিক্রম করছে, নাকি একটা হচ্ছে তোমার নাকি একটা পোস্টকে অতিক্রম করছে, নাকি একটা মানুষকে অতিক্রম করছে। তো যদি কোনো ক্ষেত্রে কোনো একটা ট্রেন যদি একটা মানুষকে বা কোনো একটা পোস্টকে, কোনো ধরনের দাঁড়িয়ে থাকা কোনো একটা মানুষকে বা কোনো একটা পোস্টকে বা কোনো একটা মানে স্ট্যান্ডকে এরকম যদি হচ্ছে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকেই কিন্তু অতিক্রম করে, নিজের দৈর্ঘ্যটাকেই ক্রস করে। অর্থাৎ ট্রেনের যা লেন্থ হবে সেই ডিস্ট্যান্সটাই সে হচ্ছে অতিক্রম করে থাকে। তো একটা বিষয় আমরা আগে থেকেই মাথায় রাখবো, সেটা হচ্ছে এই যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু d/t, ঠিক আছে। অর্থাৎ ভি ফর ভেলোসিটি, আর ডি ফর হচ্ছে ডিস্ট্যান্স, আর টি ফর হচ্ছে টাইম, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু আমাদের সব সময় কিন্তু কাজে লাগবে। আমরা ট্রেন রিলেটেড বা টাইম অ্যান্ড ডিস্ট্যান্স রিলেটেড যে অঙ্কই করি না কেন, বা বাস যে কোনো গাড়ি টাড়ি যাই করি না কেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভি ইকুয়াল টু d/t ডিস্ট্যান্স। তো এক্ষেত্রে কি হবে যে এই যে ডি দূরত্বটা, এই ডি দূরত্বটা কি, এখানে যেহেতু একটা পোস্টকে অতিক্রম করছে, ডি মানেই কিন্তু লেন্থ অফ দি ট্রেন, ঠিক আছে। LENGTH, লেন্থ অফ দ্য ট্রেন, ঠিক আছে, লেন্থ অফ দ্য ট্রেন, লেন্থ অফ দ্য ট্রেন। অর্থাৎ একে আমরা এলও ধরে নিতে পারি, ঠিক আছে, এলও ধরে নিতে পারি, লেন্থ অফ দ্য ট্রেন। এইবার তাহলে কি এখানে আমাকে ভেলোসিটি বলেছে কি 36 কিমি/আওয়ার, তাই তো, 36 কিমি/আওয়ার। আর কিন্তু আমাকে যে পোস্টটা করে অতিক্রম করেছে সেটা কিন্তু আছে আমার সেকেন্ডে। তাহলে এই যে 36 কিমি/আওয়ার, এটাকে কিন্তু আমাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে আগে হচ্ছে মিটার/সেকেন্ডে, তবেই কিন্তু আমি ট্রেনের লেন্থটা কিন্তু বের করতে পারবো। তো প্রথমেই আমার কাজটা হচ্ছে যে এই যে 36 কিমি/আওয়ার, এই যে 36, একে আমি কি করব, এতে কনভার্ট করে নেব, মিটার/সেকেন্ডে কনভার্ট করে নেব, ঠিক আছে। কিমি/আওয়ার মানে এখানে নিচে 1 আছে, এক পার কথার মানে হচ্ছে এককে বোঝায়, ঠিক আছে। আর এখানে কি বলেছে, ওই আগেই বললাম যে ডি ফর কি লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে এখানটা আমি এল লিখে নিলাম। তোমরা কিন্তু এইভাবেই নোট করার চেষ্টা করবে, তার কারণ কি অনেক সময় পরীক্ষার হলে আমাদের কিন্তু মানে শর্টকাট করতে গেলে কি হয়, আমাদের একটা ফর্মুলা মাথায় আনতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এইভাবে ছোট ছোট করে সেগুলোকে লিখে নেব। আর টি ফর টাইম, টাইমটা কত বলে দিয়েছিল, 15 বলে দিয়েছিল। দেখো এইবার আমরা এই অঙ্কটাকে কিন্তু এই মিটার/সেকেন্ডে যদি তোমরা চাও বেরও করে নিতে পারো, যদি না পারো তো এইভাবে আমরা করে নেব, ঠিক আছে। তো 0, এবার দেখো 6 ছক 36 কেটে গেল, এখানটায় 10, তাহলে এইটা কিন্তু মিটার/সেকেন্ডে চলে আসলো। এবার দেখো এইটাকে জাস্ট কোনাকুনি গুণ করে দিলাম, এই হলো 150। তাহলে ট্রেনটার লেন্থটা কত হলো, 150 মিটার, ঠিক আছে। তো আমাকে সেটাই চেয়েছে যে এই ট্রেনের দৈর্ঘ্যটা কত, ঠিক আছে। এবং একটা পোস্টকে যেহেতু অতিক্রম করেছে, অর্থাৎ 15 সেকেন্ডে ট্রেনটা নিজের মানে দৈর্ঘ্যটাকে অতিক্রম করেছে, তাই আমাকে বেরও করতে দিয়েছে, তাই যে আমাকে বের করতে দিয়েছে যে এই ট্রেনের দৈর্ঘ্যটা। তো অলরেডি আমরা ট্রেনের দৈর্ঘ্যটা কিন্তু বের করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা কীরকম। এরপরে দেখো আমি আরও একটা ফরম্যাটের অঙ্ক দিয়েছি, সেটাও কিন্তু কিমি/আওয়ারেরই অঙ্ক, কিন্তু একটুখানি ডিফারেন্স আছে। এটা হচ্ছে তোমাদের স্ট্রিম বোট এই রিলেটেড অঙ্ক, ঠিক আছে। এইগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসে, এবং রেলের পরীক্ষার জন্য তো অবশ্যই ভীষণভাবে প্রয়োজন। এখানে কি বলেছি, একটি নৌকা স্রোতের অনুকূলে পার ঘন্টা 8 কিলোমিটার যায় এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায়। এবার দেখো যদি আমরা স্রোতের যে কোনো একটা নদীতে যদি আমরা যে কোনো মাঝি যদি স্রোতের অনুকূলে চালায়, তাহলে তো স্রোতও সেটাকে ঠেলবে, তাই না। তো তাহলে কি হবে যে সে একটু তাড়াতাড়ি যেতে পারবে। যদি দেখা যাচ্ছে কেউ স্রোতের প্রতিকূলে যায়, তাহলে তো তার আরও কষ্ট হবে, তাই না, তার তো আরও দাঁড়টা বাইতে আরও বেশি কষ্ট হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সে কিন্তু সময়ের থেকে আরও পিছিয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা একটা সূত্র কিন্তু অবশ্যই মনে রাখবো যে ভিডি মাইনাস VU/2 ইজ ইকুয়াল টু হয় হচ্ছে VT। অর্থাৎ
ডাউন স্ট্রিমে যে ভেলোসিটি থাকবে বা যে স্পিডটা থাকবে সেটার থেকে যদি আপার স্ট্রিমে যদি যে স্পিড বা ভেলোসিটিটা থাকবে সেটা যদি আমরা বিয়োগ দিয়ে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা সেই স্রোতের বেগটা পাবো। তো তোমরা কিন্তু এই যে সূত্রটা এটা কিন্তু তোমরা অবশ্যই মনে করে রাখবে বা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে? তো এই অঙ্কটা কিন্তু একদমই এই ফরম্যাটে হবে। তো এখানে দেখো বলেছে স্রোতের অনুকূলে বেগ কত 8 কিমি, তাহলে এখানে ভিডির মান কত 8। আবার দেখো এই ভিইউ যেটা অর্থাৎ আপার স্ট্রিমের যে বেগ সেটা কত বলেছে 2 কিলোমিটার অর্থাৎ -2। আচ্ছা এবার কি করব 2, এখানে আমাকে দেখো বের করতে বলেছে যে স্রোতের বেগ কত, তাই তো স্রোতের বেগ তাহলে আমার কত বেরোচ্ছে 8 - 2 মানে 6 = 3 কিমি পার আওয়ার। তো আমার এখানে নিশ্চয়ই 3 অপশান নাম্বার বিটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এইভাবে আমাদের বিভিন্ন শর্টকাট ট্রিকের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন রকম সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি আমাদের বলতো বোটের হচ্ছে ভেলোসিটি কত, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটাই থাকতো, শুধু এটা মাইনাসের জায়গায় কিন্তু প্লাস হয়ে যেত। তাহলে কি পেতাম আমরা যে নৌকার অ্যাকচুয়াল যে গতিবেগ সেটা আমরা পেয়ে যেতাম। অর্থাৎ যদি স্থির জলে থাকে যে স্রোত অনুকূলেও নেই প্রতিকূলে নেই অর্থাৎ স্রোতই নেই নদীতে, তাহলে নৌকাটা কত দূর যেত, সেক্ষেত্রে কিন্তু জাস্ট এটা প্লাস হয়ে যেত, আর কিন্তু এক্সট্রা কিছুই নয়। এইবার দেখো যে আমরা যদি এটাকে ভেঙে ভেঙে বের করতে যেতাম তাহলে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগবে। তাই তোমরা কিন্তু এই শর্টকাট ফর্মুলাগুলোকে কিন্তু অবশ্যই মনে রাখবে। ভিডি মানে ভেলোসিটি ইন ডাউনস্ট্রিম, ভিইউ মানে ভেলোসিটি ইন আপার স্ট্রিম, ঠিক আছে? অনুকূলে বেগ প্রতিকূলে বেগ সেটার দুটোর যদি সাবস্ট্রাকশন করে যদি 2 দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে আমরা ভিটি অর্থাৎ ভেলোসিটি অফ টাইড পেয়ে যাব, অর্থাৎ স্রোতের বেগ পেয়ে যাব। তো তোমরা এই ফর্মুলাটাকে মনে রাখবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় যখনই দেবে জাস্ট কোনো চিন্তাভাবনা না করে জাস্ট এই শর্টকাট এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করে নেবে, ব্যাস আর কোনো অসুবিধা হবে না। তোমাদের যেটা মানে 5 মিনিটের কাজ সেটা কিন্তু তোমাদের জাস্ট কয়েকটা সেকেন্ডে হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। বেশ কিছু ফর্মুলা আমরা একটু জেনে রাখি যেটা আমাদের স্ট্রিমের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, সেইগুলো তোমাদেরকে বলি। যেমন ধরো যদি আমাকে বলতো যে কোনো একটা ট্রেন নিজের দূরত্ব অতিক্রম করবে, তখন যেটা যে এল অর্থাৎ নিজের দূরত্বটাকে অতিক্রম করবে, তার সঙ্গে একটা ধরো সেতুকে সে অতিক্রম করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে সেতুর যে লেন্থটা হবে, ঠিক আছে, তার সঙ্গে ট্রেনের দূরত্বটাও কিন্তু অ্যাড হবে, ঠিক আছে, এবং সেই সময়টা অ্যাড হবে। আর যদি কোনো ট্রেন অন্য একটা ট্রেনকে অতিক্রম করছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় ট্রেনটার দূরত্ব এবং প্রথম ট্রেনটার দূরত্ব উভয় কিন্তু অ্যাড হবে। এইটা কিন্তু তোমরা ট্রেনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে। এটাও কিন্তু তোমাদের একটা শর্টকাটে এই জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। আজকে তোমাদের এই 5টা অঙ্ক আমি দেখালাম। পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও বেশ কিছু অঙ্ক সাজেশনে নিয়ে আসবো এবং শর্টকাট পদ্ধতিতে কত তাড়াতাড়ি তোমরা এই অঙ্কটা কত তাড়াতাড়ি তোমরা অঙ্ক করে আসতে পারো, সেই কারণের জন্য কিন্তু তোমাদেরকে আমি হচ্ছে এই সিরিজটা তোমাদেরকে আমি নিয়ে যাব এবং বিভিন্ন রকমের সালে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে আরআরবি এনটিপিসি পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে এবং সেগুলোকে কত দ্রুততার সঙ্গে কিভাবে সলভ করতে হয়। তো অল দ্য বেস্ট স্টুডেন্টস, তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও এবং রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। বেস্ট অফ লাক।